আমাদের এই চ্যানেল যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি আশফাকুল স্নিগ্ধ বলছি। আজকে আপনাদের সাথে আহ, এমন একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। এটা যখনই আমি চিন্তা করি বা আমি এটা নিয়ে কারোর সাথে কথা বলি, আসলে বলার মতো অবস্থাও নেই, মন মানসিকতাও নাই যে পৃথিবীতে 2024 সালে এসেও এরকম একটা মানে সংবাদ, এরকম একটা পরিস্থিতি, এরকম একটা ছবি, ভিডিও বা নিউজ আমাদের দেখতে হবে, এটা চিন্তাও করা যায় না। আমরা কত অসভ্য, আমরা বর্বর সমাজে বাস করলে এবং কত বর্বর অত্যাচারিত সরকার যেই দেশে থাকে সে দেশেই এটি সম্ভব। এবং একটা স্বৈরাচার সরকার, জনগণ থেকে বিচ্ছিন্ন একটা সরকার, এবং জনগণকে যে সরকার শত্রু মনে করে এবং সেই সরকারের যে রাষ্ট্রীয় বাহিনী আছে, পুলিশ, র্যাব, বিজিবি, তাহলেই তারা এই জনগণের উপরে এই অত্যাচারটা করতে পারে। আজকে এই বিষয় নিয়ে আমি ভিডিও করতে আমি প্রস্তুতি নিতে নিতে আমি অনেক আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলাম। আমি আজকে আপনাদের সাথে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিদায় এবং কোটা বিরোধী আন্দোলনে মানে যেসব ছাত্র জনতা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের মধ্যে আমি শায়ক আসহাবুল ইয়ামিন নিয়ে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই নিউজের মাধ্যমে আপনারা দেখেছেন যে পুলিশের সাজোয়া জানের ওপরে এই ইয়ামিনের কে নিয়ে যখন ও আহত ছিল, পুলিশের গুলিতে আহত হয়েছে, তখনও ও ইন্তেকাল করেন নাই, ও নিহত হয় নাই। তখন তাকে পুলিশের সাজোয়া জানের উপরে উঠিয়ে সাভারে আপনার ওই ও ওখানে ওকে রাস্তার ভিতরে আপনার ঘোরানো হয়েছে জনসাধারণকে ভয় দেখানোর জন্য, যে তোমরা যদি সরকার বিরোধী এবং হাসিনা বিরোধী মিছিল করো, মিটিং করো, সমাবেশ করো, বা তোমরা যদি আন্দোলনে শরিক হও, তোমাদের অবস্থা এই ছেলের মতোই হবে। এত মেধাবী একটি ছেলে, ওর কথা আমি কি বলবো। ইয়ামিন ও আমাদের বাংলাদেশ এবং আমাদের জাতির একটা গর্ব। ও চতুর্থ বর্ষে পড়াশোনা করতেছিল এমআই স্ট্রিটে, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এমআই স্ট্রিটে ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিল, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগে। ও খুব সুন্দর বিতর্ক প্রতিযোগিতাতেও বিতর্কতে ও অংশ নিত, খুব ভালো বিতর্ক করত। ও সেই বিতর্ক যে ক্লাব ছিল সেখানে সে ভাইস প্রেসিডেন্ট সে ছিল। এত মেধাবী একটা ছেলে, এবং ও এই বুয়েটে ও ভর্তি পরীক্ষাতে ও চান্স পেয়েছে, রংপুর মেডিকেল কলেজে ও ভর্তি পরীক্ষাতে চান্স পেয়েছে। তারপরও ও যেহেতু ওর কম্পিউটার বিজ্ঞানের উপরে, এইটার উপরে পড়াশোনা ছিল এবং চাচ্ছিল, এবং এমআইএসটি তে ওর ইচ্ছা ছিল ভর্তি, ও এখানে ওর ভর্তি হয়েছে এবং ওর পড়াশোনার প্রায় শেষ প্রান্তে ও ছিল। ও খুব সচেতন, কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, খুব সচেতন একটা ছাত্র ছিল। হ্যাঁ, ও সেখান থেকে ও এই ছাত্র আন্দোলনে ও যোগদান করে। ও কোটা বিরোধী আন্দোলনে প্রথমে যায়, তারপরে তখনই ওকে জুলাইয়ের 18 তারিখে ওকে দুপুর বেলায় ওকে পুলিশ গুলি করে ওকে হত্যা করে। এটি একটি কি বলবো আমি, এটা একটা দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পুলিশের বেতন হয়, আইন শৃঙ্খলা বাহিনীর বেতন হয়, এবং পুলিশের পোশাক, পুলিশের অস্ত্র, পুলিশের গুলি কেনা হয়। সেই জনগণের উপরে একটি দেশের পুলিশ কিভাবে গুলি চালিয়ে হত্যা করতে পারে, তা এক দুজন না, শত 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 মানুষকে হত্যা করতে পারে। আজকে ইয়ামিন এর মতো এত মেধাবী একটি ছেলে আমাদের আমাদের থেকে বিদায় নিয়েছে, এটা ভাবতেই কেমন মানে মানে শরীর শিহরিত হয়ে যায়। এই ছেলে যদি আজকে আমাদের বেঁচে থাকতো, আমাদের বাংলাদেশ এবং জাতিকে অনেক কিছু দিতে পারতো। এত মেধাবী একটি ছেলে। এবং সবচেয়ে বড় কথা, ওকে যখন আপনারা দেখেছেন ভিডিওতে, শাহজাহান থেকে
ফেলে দেওয়া হয় তখনও কিন্তু ও জীবিত ছিল, এবং ওর সাথে ওর যে আরো বন্ধুরা যারা আন্দোলন করতেছিল তারা ওর লাশ নিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিল। সরকারি হাসপাতালে তো যাওয়ার কোনো সুযোগই নাই, কারণ সেখানে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী পাহারা ছিল, আওয়ামী লীগের লোকজন পাহারা ছিল। যাওয়া মাত্রই মানে অত্যাচার নিপীড়ন আরো বেড়ে যেত। বেসরকারি হাসপাতাল নিয়ে যাচ্ছিল, কিন্তু তারাও যেহেতু পুলিশের গুলিতে ইয়ামিন আহত হয়েছে সে কারণে তারা চিকিৎসা দিতে চাচ্ছিল না, এবং চিকিৎসা তারা দেয়নি। পরবর্তীতে ইয়ামিন মৃত্যুবরণ করে। মানে এটা তারপরে মৃত্যুবরণ করার পরও ওকে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, স্থানীয় সাভারের স্থানীয় একটা হাসপাতালে। ওখান থেকেও লাশ বের করানো যাচ্ছিল না। ওখানে প্রশাসন, আওয়ামী লীগের লোকজন বাধার সম্মুখীন করতেছিল, এবং হলো খুব কষ্ট করে ওদের বাড়ি যেহেতু কুষ্টিয়া, সেখানে ওর বাবা মোহাম্মদ মহিউদ্দিন ওর বাবা নিয়ে যেতে চেয়েছিল। পুলিশ প্রশাসন সে লাশ ওই কুষ্টিয়াতেও নিতে দেয়নি। পরে সাভার ব্যাংক কলোনিতেই ওকে ওখানে কবর দেয়া হয়, এবং কোনো এবং ওর বাবা পোস্টমর্টেম করেনি। কারণ হচ্ছে ও মানে পোস্টমর্টেম করে কি হবে, তখন স্বৈরাচার হাসিনা সরকার কার কাছে সে বিচার দিবে? ঠিক আছে, কার কাছে সে বিচার দেবে? সে বলেছে আমি হলো মানে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহর কাছে আমি বিচার দিচ্ছি, উনি আছেন এবং উনি অলরেডি বিচার শুরু করে দিয়েছে। এবং আপনারা দেখেছেন এই একের পর এক ছাত্র জনতা হত্যার পরে 5ই অগাস্ট শেখ হাসিনা সরকারে কিভাবে পতন হয়, এবং আজকে শেখ হাসিনা সরকারে যারা মন্ত্রী এমপিরা ছিল, প্রভাবশালীরা যারা ছিল, তারা কিভাবে আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে, এবং তাদের গ্রেফতার করে কিভাবে কোর্টে হলো আনা হচ্ছে, এবং ছাত্র জনতা সবাই মিলে তাদের কিভাবে ঘৃণা প্রকাশ করছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এটার কারণ কিছুই না, এই ছোট ছোট এত মেধাবী ছাত্র ছাত্রীদের মানে হত্যা করা হয়েছে, এটা চিন্তাই করা যায় না। বেশিরভাগ যে ছাত্রদের হত্যা করেছে তারা সবাই হচ্ছে মেধাবী, এবং তারা উচ্চশিক্ষা নিচ্ছিল। তারা যদি আজকে 2, 4, 5 বছর পরে যদি তারা কর্মক্ষেত্র যেত, এবং আমরা বা অনেক কিছু পেতাম এই মানে তাদের থেকে। তো আমি মানে কি বলবো এই বিষয়টাতে, মানে আর মানে বলার কোনো অবকাশ নাই। মানে ইয়ামিনের মা ওর কবরের পাশে তুলসী গাছ আর কি ফুলের গাছ লাগিয়েছে ছেলের জন্য, এবং হলো মানে কি বলবো একটা মানে এত মানে কষ্ট করে বাবা মা হলো মানে সন্তানকে এই পর্যন্ত নিয়ে আসে, এবং একটি মানে উচ্চ শিক্ষা দেওয়ার জন্য একটা ভালো হলো ইউনিভার্সিটিতে ভর্তি করে। শুধু তারা তাদের নিজেদের কথা, তাদের তাদের দাবি দাওয়া নিয়ে রাজপথে গেলেই এই হাসিনা স্বৈরাচার সরকার যেভাবে গ্রেফতার, গুম, খুন, হত্যা করেছে, এবং এই 16 বছর, এবং এবারও তারা চিন্তা করেছিল এটা বজায় রাখলে এই আন্দোলন দমানো যাবে, এই আন্দোলন শেষ করে দেওয়া যাবে, তাদের অস্ত্রের মুখে ছাত্র জনতা ঘরে ঢুকে যাবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় তাদের ছাত্র জনতা তো ঘরে ঢুকেই নাই, বরং যারা গৃহিণীরা ছিল, আমাদের মা বোনেরা ছিল, ছোট ছোট শিশুরা ছিল, বাচ্চা ছিল, তারাও রাজপথে নেমে এসেছে। আপনারা দেখেছেন জুলাই শেষের দিকে এবং অগাস্টের শুরু থেকে ছোট ছোট বাচ্চারা এবং ঘরের গৃহিণীরা, সর্বশ্রেণীর মানুষ রাজপথে নেমে এসেছে। এই কারণে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। নাহলে এই রিজিম, এই স্বৈরাচার পৃথিবীর ইতিহাসে নাই। এত ভয়ানক হলো শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকার এবং তার মন্ত্রী পরিষদ, তার নেতা কর্মী এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা, তারা এইভাবে পতন ঘটবে এটা মানে কেউ চিন্তা করেনি। তারা চিন্তা করেছে আমরা যতদিন বেঁচে থাকবো আমরাই রাষ্ট্র ক্ষমতায় থাকবো, আর কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকবে না। আমরা যেমন খুশি সেভাবে মানুষ হত্যা করব, যেমন খুশি যা খুশি তাই আমরা করব। তো যাই হোক, হলো আজকে আমি আপনাদের মানে এই বিষয়টা আসলে না বললেই নয়। একজন বীর শহীদ, ঠিক আছে, ইয়ামিন, হ্যাঁ, শেখ আশহাবুল ইয়ামিন, আমি ওর বিধি আত্মার মাগফিরাত কামনা করি।
ও বেহেশত নসিব হোক। এবং আমি বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, আমি বলবো ইয়ামিনের নামে রাষ্ট্রীয় কোনো স্থাপনার নামকরণ করতে, এবং ওর বাবা মার পাশে যেন রাষ্ট্র থাকে, সরকার থাকে। হ্যাঁ, এমন একটা সূর্য সন্তান যে যে মানে যারা আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে এবং গণতন্ত্রের জন্য হলো নিজের প্রাণ উৎসর্গ করেছে, এরকম শহীদ এবং শহীদের পরিবারের পাশে থাকা রাষ্ট্র, সরকার এবং সর্বোপরি আমাদের সবার দায়িত্ব, কর্তব্য বলে আমি মনে করি। এটি শুধু সরকার রাষ্ট্র থাকলেই চলবে না, আমাদের সবাই মানে ইয়ামিনের মতো যারা এই এই আন্দোলনে শহীদ হয়েছেন, হলো আহত হয়েছেন, তাদের পাশে থাকা দরকার, তাদের সহযোগিতা করা দরকার। তাদের না না হলে আগামীতে যদি কোনো স্বৈরাচার আমাদের সরকার, আমাদের রাষ্ট্র আমাদেরকে আসে, তখনই কিন্তু মানে আমরা মানে কোনো লড়াকু বীরকে আমরা খুঁজে পাবো না। তো এই জন্য উচিত এই বীরদের সম্মান দেওয়া, যথাযথ সম্মান দেওয়া উচিত, সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত। এবং হলো মানে তাদেরকে তো আমরা আমাদের মাঝে আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তাদের আত্মা যেন শান্তি পায় এবং তাদের নাম বাংলাদেশে সব সময়, বাংলাদেশ যতদিন থাকবে তাদের নাম যেন ততদিন থাকে, এবং তাদের পরিবারও যেন হলো বুঝতে পারে যে না, তাদের সন্তান একজন বীর। তাদের পরিবারও যেন বুঝতে পারে তারা বীর সন্তানের কে জন্ম দিয়েছে এবং তাদের পরিবারের একজন সদস্য ছিল হলো জাতীয় বীর। এবং শুধু তাই না, হলো আমি মানে আরো আরো বলতে চাই যে বাংলাদেশ যতদিন থাকবে, তাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এই এখানে শায়খ আসহাবুল ইয়ামিন, ওকে যেভাবে হত্যা করা হয়েছে, এবং ভবিষ্যতে যেন আর কোন ছাত্র জনতাকে এইভাবে যেন হত্যা করা না হয়। একটা কোমলমতি শিশু, যে ছেলেটা ইয়ামিন, জন্ম 2001 সালের 12ই ডিসেম্বরে ওই ছেলেটার জন্ম, এবং ও অবসর সময় ও টম এন্ড জেরি কার্টুন দেখতো এবং ওর কার্টুন খুব প্রিয় ছিল। মানে কতটা মানে কোমল মনের মানুষ হলে মানে সে যখনই অবসর পেত অন্য কিছু দেখতো না, শুধু কার্টুন দেখতো এবং টম এন্ড জেরি কার্টুন সে দেখতো। এমন একটা কোমলমতি মানে একটা ছাত্রকে, আমি তো বলবো একটা শিশু, এত মেধাবী এত শিশুকে হত্যা করা হয়েছে। মানে আরো কয়েকজন শহীদের নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো আগামীতে। কিন্তু এখন যেটা বলছি যে এত কমের মধ্যে একটা হলো মানে ছাত্র শিশু, আমি ওকে শিশুই বলবো, ওকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা বাংলাদেশের জনগণের ভোলা উচিত। এবং মানে এটা মানে ভুললে বাংলাদেশ গণতন্ত্র মানে এটাকে মানে এদের সাথে বেইমানি করা হবে। তো আমি বলবো বাংলাদেশে 18 কোটি জনগণেরও দায়িত্ব আছে। আমাদের যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পাশে সব সময়, এটা মানে 15 দিন, 1 মাস, 2 মাসের জন্য না, সারা জীবন মনে রাখার জন্য, এবং এটা তাদের অবদানকে জাতীয় স্বীকৃতি দেওয়ার জন্য আমি বলবো। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমি আরো কিছু শহীদদের নিয়ে কথা বলবো, আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো সবাইকে ধন্যবাদ।